আজকে তোমাদের সরল সুদের পার্ট 2 ভিডিও আরম্ভ হবে। এর আগের দিন আমি সরল সুদের পার্ট 1 ভিডিওটা কমপ্লিট করেছি। যারা পার্ট 1 এর ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি তারা আগে পার্ট 1 এর ভিডিওটা দেখবে, তারপরে এসে পার্ট 2 এর ভিডিওটা দেখবে। তাহলে তোমরা অঙ্কগুলো ঠিকঠাক ভাবে বুঝতে পারবে। আর না হলে সরাসরি যদি পার্ট 2 এর ভিডিওটা দেখো তবে একটু বুঝতে তোমাদের ক্ষেত্রে সমস্যা হবে। চলো, এর আগের দিন আমি পার্ট 1 এর ভিডিওতে 1 নম্বর অঙ্কটা কমপ্লিট করেছিলাম। আজকে 2 নম্বর অঙ্ক থেকে আরম্ভ হবে। তোমরা প্রত্যেককে স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওই এটা তোমরা কোশ্চিনটা আগে ভালোভাবে পড়ো মন দিয়ে। দেখো, আজকে যে 2 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি পড়ছি। দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে সেটা নির্ণয় করি। এর আগের এক দাগের অঙ্কটা তো সুদ বের করতে বলেছিল, এই 2 দাগের অঙ্কটা তো একের মতো। কি নির্ণয় করতে হবে? সুদটাকে নির্ণয় করতে হবে। চলো, কি কি আগে বই দেখে দেখে আমাদের কি কি ডাটা দেওয়া আছে সেটাকে আগে নির্ণয় করতে হবে। প্রথমে সময় বলে দেওয়া আছে। সময়টি 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, মানে জানুয়ারি মাসের 1 তারিখে টাকাটা ধার নিয়েছে আর টাকাটা শোধ করছে 27 মে তারিখে। তাহলে মোট কতদিন টাকাটা আমাদের কাছে থাকলো সেই টাকাটা আগে সময়টাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি জানুয়ারি মাস হয় কত দিনের? জানুয়ারি মাস যেহেতু 31 দিনের, তার জন্য এখানে বসে যাচ্ছে কত? 31। তারপরে ফেব্রুয়ারি মাসের ব্যাপারটা বলি একটু। ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে দুটো জিনিস হয়। যদি সালটা লিপ ইয়ার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে 29 দিন। আর যদি লিপ ইয়ার না হয় তাহলে সেটা কত দিনের হবে? 28 দিন। যেহেতু 2005 সাল এখানে আছে, এই 2005 সালটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, যেহেতু ভাগ করা যেহেতু যাবে না, তার জন্য 2005 সাল কিন্তু লিপ ইয়ার নয়। তার জন্য ফেব্রুয়ারি মাস দিন সংখ্যা কত দিন হয়ে যাবে সেক্ষেত্রে? 28 দিন। তারপর মার্চ মাস হচ্ছে আবার কত দিনের? 31 দিনের। এপ্রিল মাস, এপ্রিল মাসটা হচ্ছে আবার কত দিনের হয়? 30 দিনের। তারপরে একটা জিনিস লক্ষ্য করো যে কত মে বলে দেওয়া আছে? 27 মে বলে দেওয়া আছে। তাহলে এখানে 26 তারিখ পর্যন্ত কিন্তু কাউন্টিংটা হবে। এবার এই টোটালটাকে আমরা যদি যোগ করি, দেখো 6 0 1 7 8 15 1 16, 16 6 হাত থাকে 1 1 আর 2 3 3 6 3 9 2 11 11 আর 3 14, 146 দিন। এই 146 দিনকে যদি আবার আমরা বছরে নিয়ে আসি, সরল সুদের প্রত্যেকটা অঙ্ককে আমাদেরকে বছরে কনভার্ট করতে হবে। সেটাকেই এবার যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে 146কে 365 দিয়ে ভাগ, এত কি হচ্ছে? বছর। এবার এইখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা যেটা গুণিতক আছে 146 আর 365, এটাও 73 এর গুণিতক আর এটাও 73 এর গুণিতক। যদি আমরা 73 সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করি তাহলে 73 2 আসবে 146। এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 73 5 365। তাহলে এটা হয়ে যাচ্ছে 2/5 বছর। তাহলে প্রথমে কোশ্চিনে সময়টা কিন্তু এর আগের অঙ্কতে যেমন স্পষ্ট বলে দেওয়া ছিল 2 বছর 3 বছর 4 বছর, এখানে কিন্তু সেভাবে বলে দেওয়া নেই, দিন হিসাবে দেওয়া আছে। তো প্রথমে আমি এর জানুয়ারি মাস যেহেতু 31 মাস হয় বলে 31 দিন লিখেছি। ফেব্রুয়ারি মাস যেহেতু লিপ ইয়ার নয় তার জন্য 28 দিন। মার্চ মাস 31 দিন। এপ্রিল 30। আর এই জায়গাটাতে আর একটু বিশেষভাবে লক্ষণীয় বোঝার বিষয় আছে যে এখানে কোশ্চেনে লেখা আছে 27 মে, কিন্তু আমরা 26 তারিখ পর্যন্ত আমি লিখেছি এই কারণে আমরা যেদিন ব্যাংক থেকে টাকাটা তুলবো সেই দিনের সুদটা কাউন্টিং করা হয় না। তার জন্য এখানে 27 মে যদি লেখা থাকে তার একদিন কম সময়টাকে ধার্য ধরে সেটাকে সুদটাকে নির্ণয় করতে হবে। তার জন্য এখানে সময়টা এসছে 146 দিন, দিয়ে ক্যালকুলেশন করে 2/5 কত এসছে? বছর। তারপরে আর কি কি ডাটা বলে দেওয়া আছে।
সুদের হার বলে দেওয়া আছে, আর এর মান, সুদের হার আর বলে দেওয়া আছে 6%। তারপরে বলে দেওয়া আছে আসল বলে দেওয়া আছে পি, আসল পি এর মান 2000 টাকা। এখান থেকে সুদ কত হবে সেটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে যেটা বের করতে বলেছে সুদ, সেটাকে ধরে নিচ্ছি যে সুদ হচ্ছে কত টাকা, আই টাকা। তার মানে অঙ্কটাতে আয় নির্ণয় করতে বলেছে, আরও বলে দেওয়া আছে স্পষ্টভাবে, পি বলে দেওয়া আছে, আর শুধু সময়টাকে এক্সট্রা করে আমাকে এখানে ক্যালকুলেশন করতে হয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে একটা ফর্মুলা দিয়েই সমস্ত অঙ্ক করব। তো আই সমান ফর্মুলাটা হচ্ছে কি বলো তোমরা, পি আর টি বাই কত আসছে 100। এবার মানগুলোকে বসিয়ে কাটাকাটি করতে হবে। দেখো পি এর মান এই অঙ্কের ক্ষেত্রে, পি এর মান তো হচ্ছে কত 2000, আর এর মানটা তোমরা দেখতেই পাচ্ছ আর কত পার্সেন্ট আছে 6%। তারপরে যদি টি এর মানটাকে আমরা লক্ষ্য করি, সময়টা কত আছে 2 বাই কত আছে 5, লবে বসে যাচ্ছে 2 আর হরে বসে যাচ্ছে কত 5। আর নিচে ফর্মুলার নিচে যেহেতু 100 আছে, তার জন্য এই 100টা কি হলো বসে গেল। সুদ যেহেতু ধরেছি টাকা, তার জন্য এখানে এককটা বসে যাবে কি টাকা। এবার এটাকে কাটাকাটি করে যেটা অ্যান্সার হবে সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। দেখো যদি শূন্য থাকে তাহলে মজার বিষয় কাটাকাটি করতে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল। 5 আর 20 যদি কেটে দিই, এটা 4 5 কত 20, তার মানে এটা হয়ে যাচ্ছে 4 6 24, 24 দুগুণি কত 48। তার মানে এটা ফাইনাল অ্যান্সার হয়ে গেল কত 48 টাকা। তার মানে ওখানে যেটা নির্ণয় করতে বলেছে 2000 টাকার সুদ কত হবে, অতএব দিয়ে, অতএব 2000 টাকার সুদ 48 টাকা। তাহলে এই অঙ্কটা একের মতো, শুধু এই জায়গাটাতে একটু বোঝার বিষয় আছে, সময়টাকে নির্ণয় করার ক্ষেত্রে বারবার করে এই জিনিসটা তো বলছি লক্ষ্য রাখতে হবে, যে এই সময়টাকে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া নেই, দিন দিন আকারে দেওয়া আছে। সময়টাকে যোগ করে আগে কত দিন হচ্ছে সেটা তোমরা বের করবা। আর জানি আমরা যে দিনকে যদি বছরে নিয়ে যাই আমরা, তাহলে সেটাকে 365 দিয়ে ভাগ করতে হবে। 365 দিয়ে ভাগ করলাম, যেহেতু এটা 73-এর সঙ্গে 2 গুণ করলে হবে 146, আর 73-এর সঙ্গে 5 গুণ করলে পাবো 365। তাহলে কাটাকাটি করে এটা থাকছে 2/5, দিয়ে এটা বছরটা চলে আসছে কত 2/5, ওই মানটাকে বসে কাটাকাটি করে এই অ্যান্সারটা আসছে। এরপরে আমরা 3 দাগের অঙ্কটাকে শুরু করব। দেখো 3 দাগের কোশ্চেনটা আমি পড়ছি, তোমরাও একটু বইয়ে মন দিয়ে পড়ো কোশ্চেনটাকে। প্রথমে লেখা আছে যে বার্ষিক 8 পূর্ণ 1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে সেটা নির্ণয় করো। এখানে একটা নতুন টার্ম আমরা দেখতে পাচ্ছি যে সবৃদ্ধি মূল কত নির্ণয় করতে বলেছে। সবৃদ্ধি মূল কথাটার অর্থ হচ্ছে কি সুদ আসল, মানে আমি যে ধার নিলাম 960 টাকা, কিন্তু সুদ আর আসল দুটো মিলিয়ে আমাকে কত টাকা পেড করতে হবে সেটাকে নির্ণয় করতে বলেছে। তা সুদ আর আসল যদি বের করতে হয়, আসল তো বলে দেওয়া আছে, শুধুমাত্র আমরা সুদটাকে নির্ণয় করব, তারপরে তার সঙ্গে যোগ করে দিলেই কিন্তু সুদ আসলটা বেরিয়ে আসবে। তাহলে কোশ্চিনটাতে দেখো এই অঙ্কটাতেও কিন্তু সুদ বের করতে হবে, তারপরে শেষে অ্যান্সার লেখার টাইমে আসলটা যোগ করে দিলে বেরিয়ে আসবে। তো কি কি মান বলে দেওয়া আছে সেগুলো আমি কিন্তু বই দেখে দেখে মানগুলোকে আগে সুন্দরভাবে লিখছি কি কি মান দেওয়া আছে। প্রথমে বলে দেওয়া আছে সুদের হার বলে দেওয়া আছে, সুদের হার আর সমান 8 পূর্ণ 1/3%। তারপরে বলে দেওয়া আছে 960 টাকা ও ধার নিয়েছে। তাহলে 960 টাকা যে টাকাটা আমরা ধার নিব সেটাকে বলা হচ্ছে আসল বা মূলধন। এই মানটা বলে দেওয়া আছে 960 টাকা। তাহলে দুটো মান কিন্তু পেয়ে গেছি আমরা, আরও পেয়ে গেছি আর পিও পেয়ে গেছি। আর একটা জিনিস বলে দেওয়া আছে, সময় বলে দেওয়া আছে, সময়কে যেহেতু আমরা টি দ্বারা লিখবো, টিটা বলে দেওয়া আছে 1 বছর 3 মাস। আমরা বলবো 1 বছর 3 মাস মানে টোটাল কত মাস হবে।
1 বছর সমান যেহেতু 12 মাস, এখানে 12 মাস আর 3 মাস যদি আমরা যোগ করে দিই তাহলে এটা পেয়ে যাচ্ছি 15 মাস। এবার এর আগের অঙ্কতে আমরা আলোচনা করলাম যে সময়টা যে এককেই থাক না কেন, সময়টাকে সবসময় আমরা বছরে কনভার্ট করব। দেখো 15 মাস, মাসটাকে যদি বছরে নিয়ে আসি আমরা, তার মানে 12 দিয়ে ভাগ। এবার এটাকে 3 দিয়ে কাটাকাটি করছি, দেখো 3 5 15 আর 3 4 12, তার মানে এটা আসছে 5/4 বছর। তাহলে তিনটা মানই পেয়ে গেছি, কোশ্চেনে দেওয়া আছে, আরও বলে দেওয়া আছে, পিও বলে দেওয়া আছে, আর টিও বলে দেওয়া আছে। শুধুমাত্র আইটাকে নির্ণয় করতে হবে। তাহলে ধরি সুদটাকে যেহেতু আই দ্বারা লিখি আমরা, তাহলে ধরে নিলাম সুদ সমান কত টাকা, আই টাকা। এবার ফর্মুলাটা লিখবো, আই সমান PRT বাই কত হচ্ছে 100। ফর্মুলা লিখে আমাদের যেটা কাজ হচ্ছে যে কোশ্চিনে যে ডাটাগুলো দেওয়া আছে দেখে দেখে শুধু মানটাকে পুট করতে হবে। তো এখানে প্রথমে পি আছে, দেখতে পাচ্ছি পি এর মান কত আছে 960। আর দেখতে পাচ্ছি আর এর মান কত আছে 8 পূর্ণ 1/3। এটাকে যদি আমরা পূর্ণ ভেঙে নিই, 8 পূর্ণ 1/3, তার মানে 3 8 24 আর 1, তার মানে এটা হয়ে যাবে 25/3 তার কত পার্সেন্ট। তার মানে এটাকে লবে তাহলে বসে যাচ্ছে 25 আর হরে বসে যাবে কত 3। টি এর মান এই অঙ্কের ক্ষেত্রে টি এর মান তো বের করে রেখেছি 5/4, তাহলে এখানে 5 আর নিচে কত 4। ফর্মুলাতে যেহেতু 100 আছে তাই জন্য এখানে বসে যাবে কত 100। যেহেতু সুদ একক টাকাতে আছে, একক বসে যাচ্ছে টাকা। এবার এটাকে কাটাকাটি করতে হবে, কোনো কিছু না, জাস্ট নর্মাল যেরকম মান ছিল শুধু মানটাকে বসিয়ে দিলাম। এবার যে কাটাকাটি করি, দেখো এখানে একটা শূন্য, এইখানে একটা শূন্য কেটে যাচ্ছে। এখানে যদি 5 আর 10 কেটে দিই, 5 আর 10 কেটে দিলে আসছে কত 2। 2 আর যদি আমরা 96 কাটি, 4 দুগুনি 8, হাতে রাখে 16, 8 দুগুনি 16। আবার 4 দিয়ে যদি কাটি, 4 একে 4, 4 দুগুনি 8, 3 আর যদি 12 কেটে দিই, 3 4 12। তাহলে লবে কি কি পড়ে থাকছে দেখতে পাচ্ছ, লবে পড়ে আছে 25 আর কত পড়ে আছে 4। এটা যদি গুণ করে দিই 25 আর 4, তার মানে এটা হয়ে যাচ্ছে কত টাকা 100 টাকা। তার মানে ও ধার করেছিল 960 টাকা, আর ওকে সুদ দিতে হবে ওই টাকার জন্য 100 টাকা। তাহলে আমি যদি ব্যাংক থেকে 960 টাকা ধার নিই আর আমাকে যদি 100 টাকা এক্সট্রা করে আর পে করতে হয়, তাহলে সুদ আর আসল মিলিয়ে দুটো মিলিয়ে কত টাকা পে করতে হবে তোমরা প্রত্যেককে বুঝতে পারছো এবার, যে আমি 960 টাকা ব্যাংকে ধার নিয়েছিলাম আর 100 টাকা ব্যাংক আমার কাছ থেকে সুদ নিবে। তার জন্য আমাকে তাহলে 960 আর 100 যদি যোগ করে দিই, তার মানে 1060 টাকা কি করতে হবে সুদে আসলে শোধ করতে হবে। অতএব দিয়ে শুধু অ্যান্সারটা লিখতে হবে। অতএব 960 টাকার জন্য তাকে সুদে আসলে 960 প্লাস 100 টাকা সমান 1060 টাকা শোধ করতে হবে। 1060 টাকা শোধ করতে হবে। বাস এটুকুটা লিখে দিলে পুরো অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। 4 দাগের কোশ্চিনটা তোমরা দেখো পড়ো, যে উৎপল বাবু তার জমি চাষের জন্য একটা সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে সে টাকা নির্ণয় করতে বলেছে। মানে যে টাকাটা ধার নিয়েছে ওই টাকাটা সমেত আর এক্সট্রা ওকে কত টাকা দিতে হবে ওই টাকাটাকে তোমাকে নির্ণয় করতে বলেছে। মানে সুদ আসলটাকে নির্ণয় করতে বলেছে। যদি সুদ আসল যখনই আমরা বের করব, মানে আসল আর সুদ এই দুটার যোগফলটা বের করতে বলেছে। আসল তো বলে দেওয়া আছে, এক্সট্রা করে আমাকে শুধু সুদটাকে নির্ণয় করতে হবে। যদি সুদটাকে আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা সুদে আসলে কত টাকা দিতে হবে সেটা আমরা বেরিয়ে আসবে। তো কি কি ডাটা দেওয়া আছে আগে বই দেখে সুন্দরভাবে আমাদেরকে কিন্তু লিখতে হবে। প্রথমে দেওয়া আছে, দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে পার্সেন্টেজ দেখেই কিন্তু আমি বুঝতে পারছি যে সুদের হারটা বলে দেওয়া আছে। সুদের হার ব্র্যাকেটে আর সমান বলে দেওয়া আছে কত পার্সেন্ট 6%। 3200 টাকা ধার করেছে,
এর আগে আমি কনসেপ্ট ক্লিয়ার ক্লাসেও বলেছি যে আমরা যে টাকাটা ধার করব সেটা ব্যক্তির কাছ থেকে হোক বা ব্যাংক থেকে হোক, যেখান থেকে ধার করি না কেন আমরা যে টাকাটা ধার করব সেটা হচ্ছে কি আসল। তার মানে আসলটাও বলে দিয়েছে, আসল ব্র্যাকেটে পি সমান বলে দেওয়া আছে ৩,২০০ টাকা। তারপরে বলে দেওয়া আছে সময়, বলে দেওয়া আছে সময়টি, এটা বলে দেওয়া আছে 2 বছর। সুদটাকে বের করতে বলেছে, তাহলে ধরে নিচ্ছি, ধরি সুদ সমান আয় টাকা। আমাকে যদি সুদ আসল বের করতে হয় তাহলে তো আগে সুদ বের করতে হবে, তারপরে সুদ আসল আমরা পাবো। তার মানে এই যদি মানটাকে বের করি, আয়ের মানটা, তাহলে তো আমরা ফর্মুলা জানি যে আয় সমান পিআরটি বাই কত হচ্ছে 100। তাহলে পি এর মান এই অঙ্কের ক্ষেত্রে বলে দেওয়া আছে, পি এর মান কত আছে ৩,২০০। আর এর মান বলে দিয়েছে কত পার্সেন্ট, 6%, বসে গেল 6। টি এর মানও বলে দেওয়া আছে কত বছর, 2 বছর। আর নিচে যেহেতু 100 আছে, বসে গেল কত 100। এবার কাটাকাটি করছি, এটাকে দেখো, এটা যদি কাটাকাটি করি, যদি শূন্য থাকে হরে, তাহলে কাটাকাটি করা খুবই সহজ। একেবারে এখানে একটা শূন্য, দুটো শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে আমাদেরকে পড়ে থাকছে এ কটা গুণ করতে হবে, গুণ করে যেটা অ্যান্সার আসবে সেটা আসবে। দেখো 32 আর 2 যদি গুণ করে দিই, এটা 32 আর 2 এর গুণফল যদি আমরা গুণ করে দিই এটা, তাহলে 2 দুগুণে 4, 6, 64। তার সঙ্গে আবার কত গুণ করতে হচ্ছে, 6। 4 6 24 4, আর তাকে 2, 6 6 36 আর 2 38। তার মানে এটা গুণফল আসছে 384 টাকা। তার মানে আমি ব্যাংকে ধার নিয়েছিলাম ৩,২০০ টাকা, এবার আমাকে ওই টাকার জন্য সুদ দিতে হবে ৩84 টাকা, মানে এক্সট্রা করে ৩84 টাকা বেশি দিতে হবে। তাহলে আমাকে সুদ আসলে কত টাকা দিতে হবে, ব্যাংকে যখন আমি পুরো টাকাটা শোধ করব, তখন তো আমাকে আসল তো দিতে হবে হবে, তার সঙ্গে এই ৩84 টাকাটা কি দিতে হবে, সুদ দিতে হবে। অতএব দিয়ে শুধু এবার অ্যান্সারটা লিখতে হবে এখানে। অতএব 2 বছর পরে সুদে আসলে তাকে এত টাকা শোধ করতে হবে। অতএব 2 বছর পর তাকে সুদ আসলে ৩২০০ প্লাস ৩৮৪ সমান ৩৫84 টাকা শোধ করতে হবে। তাহলে যখনই সুদ আসল বের করতে বলবে, আর একটা জিনিস শুধু তাহলে সংক্ষেপে এটা লিখে দিচ্ছি, যখনই অঙ্কতে আমাদেরকে সুদ আসল বা সবৃদ্ধি মূল নির্ণয় করতে বলবে, তখন আমরা সুদ প্লাস আসল এই দুটোকে আমরা যোগ করব, তাহলেই সুদ আসলটাকে বেরিয়ে আসবে। তাহলে 4 দাগের অঙ্কটা এখান থেকে শুধুমাত্র বের করলে শুধুমাত্র হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা অঙ্ক একটা ফর্মুলা দিয়ে কিন্তু চলে আসছে। এরপরে 5 দাগের অঙ্কটা দেখো একটু আলাদা আছে, এই ফর্মুলা দিয়েই হবে, আই সমান পিআরটি বাই 100 দিয়ে, কিন্তু একটু সেটা শুধু আলাদা আছে, সেটাকে একটু অন্য কিছু নির্ণয় করতে বলেছে, ওটাকে একটু বুঝতে হবে অঙ্কটাকে। এবার দেখো তোমরা 5 দাগের অঙ্কটা পড়ো, একবারে কোশ্চিনটা কি কি দেওয়া আছে আর কি নির্ণয় করতে বলেছে ধরে ধরে পড়ো কোশ্চিনটাকে। যে বার্ষিক 5.5% সরল সুদের হারে শোভাদেবী একটা ব্যাংকে কিছু টাকা জমা রেখে এলো। তাহলে যে টাকাটা আমরা জমা রাখবো সে টাকাটাকে কি বলা হবে, আসল। মানে 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যে টাকাটা জমা রেখেছি বা শোভাদেবী যে টাকাটা জমা রাখবে সেটাই হচ্ছে কি ওর আসল, আসলটা নির্ণয় করতে বলেছে। আর কি কি মান বলে দেওয়া আছে, মানগুলো আমি শুধুমাত্র লিখছি, দেখো যে যে মান বলে দিয়েছে এখানে। সুদের হার, সুদের হারকে যেহেতু আমরা আর দ্বারা লিখবো,
আর সমান 5.25%। যখনই পার্সেন্টেজ চিহ্ন আমরা তুলে দেবো, তাহলে নিচে বসে যাবে 100, দশমিক তুলে দিলে দশমিকের জন্য কত পেয়ে যাবো আমরা? 100, এত পার্সেন্ট। যদি 5 দিয়ে কাটাকাটি করি আমরা, 5 দুগুণি 10, এটা হচ্ছে 0, 5 একে 5, একসঙ্গে জোড়া সংখ্যা নিলে উত্তরে 0, 5 এ 5 এ কত আসছে? 25। 5 দিয়ে আবার কাটাকাটি করলে এটা হয়ে যাচ্ছে 4, 5 দুগুণি 10, 21। তার মানে সুদের হারটা হয়ে যাচ্ছে 21/4%। এটা বলে দেওয়া আছে। সময় বলে দেওয়া আছে, সময় টি সমান কত বলে দেওয়া আছে? 2 বছর। আর একটা জিনিস দেখো, স্পষ্টভাবে কোশ্চেনের মধ্যে উল্লেখ করে দিয়েছে যে তিনি সুদ হিসাবে 48 টাকা পেলেন। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু 48টা কিন্তু আসল না, লেখা আছে কি যে সুদ হিসাবে 48 টাকা পেলেন। তার মানে সুদ আয় এর মানটা বলে দেওয়া আছে 840 টাকা। আমাকে তাহলে কিসের মান বের করতে বলেছে? পি এর মানটা কেউ নির্ণয় করতে বলেছে। তাহলে ধরে নিচ্ছি, ধরি মূলধন বা আসল সমান পি টাকা। দেখো, এর আগে যখন আমরা কনসেপ্ট ক্লিয়ার ক্লাস পার্ট 1 করাই, তখনই আমরা বলেছি যে আমাকে আই বের করতে বলুক, অথবা পি, অথবা আর, অথবা টি, যাই বের করতে বলুক না কেন, এই একটা ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা সবগুলো বের করব। এক্সট্রা করে আর ফর্মুলা মুখস্থ করার বা মনে রাখার কোনো প্রয়োজন নেই। যে ফর্মুলার সাহায্যে আমাকে যে কোনো তিনটা মান যদি বলে দেয়, তাহলে একটা মান আমরা অনায়াসে নির্ণয় করতে পারবো। এই অঙ্কের ক্ষেত্রে দেখো কি কি বলে দেওয়া আছে। আইটা বলে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি, টিও বলে দেওয়া আছে, আর আরও বলে দেওয়া আছে। বের করতে বলেছে কিসের মান? পি এর মান বের করতে বলেছে। যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, এটা দেখো আয়ের নিচে কিছু নেই মানে কত আছে? এটা 1। কোনাকুনি গুণ করে দিলে এটা হয়ে যাবে পি আর টি সমান আই ইন্টু 100। যেহেতু পি এর মান বের করবো, পিটাকে বাম পক্ষে রাখছি, বাকি টুকুটাকে সমানে ডান পক্ষে নিয়ে আসছি। বা পি সমান, এটাকে আমরা লিখতে পারবো আই ইন্টু 100 বাই আর টিটা গুণ আকারে আছে, এপারে এসে ভাগ আকারে বসে যাবে আর ইন্টু কত? টি। মানে তাহলে পি সমান, যেটা আমাকে বের করতে বলেছে, পি সমান কত হয়ে যাচ্ছে? আই ইন্টু 100 বাই আর ইন্টু কত? টি। এবার শুধু মান বসে কাটাকাটি করতে হবে। বা পি সমান, আয়ের মান দেখতে পাচ্ছ তোমরা, আয়ের মান কত আছে? আয়ের মান হচ্ছে 840 ইন্টু 100। আর এর মান হচ্ছে 21/4। তাহলে এখানে বসে যাচ্ছে 21, এখানে বসে যাবে কত? 4। আর টি এর মান তো হচ্ছে কত? 2 বছর, জন্য এখানে বসে যাচ্ছে 2। যেহেতু পি বের করেছি, তার জন্য এখানে বসে যাচ্ছে কত? টাকা। এবার এটাকে কাটাকাটি করো। এটাকে যদি কাটাকাটি করি, তাহলে আসছে, দেখো 2 আর 84 যদি কাটাকাটি করি, 4 দুগুণি 8, আর 2 আর 0। আবার 21 দুগুণি হয় 42, এটা যদি কাটাকাটি করি, 2 আর কত? 20। এবার তাহলে এখানে পড়ে থাকছে পি সমান 4 একে 4, 4 দুগুণি কত? 8, আর কটা শূন্য এখানে? একটা শূন্য আর দুটো শূন্য, তিনটা শূন্য। তার মানে কত টাকা পেলাম? পি এর মান 8,000 টাকা। আমি ধরে নিয়েছিলাম যে ওই ব্যক্তিটা টাকা রেখেছিল পি টাকা, আর পি এর মান বেরিয়ে গেল কত টাকা? 8,000 টাকা। তাহলে অতএব দিয়ে শুধু অ্যান্সারটা লিখে দিলে হয়ে যাবে। অতএব তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে এই অঙ্কটাতে তোমরা লক্ষ্য করতে পারছো যে আয় বের করতে বলেনি, বের করতে বলেছিল কি? বের করতে বলেছিল পি, কিন্তু তিনখানা মানই বলে দেওয়া ছিল। আরও বলে দেওয়া ছিল, টিও বলে দেওয়া ছিল, আর আয়ও বলে দেওয়া আছে। তার জন্য আমি কিন্তু পি এর মানটা বের করতে পারলাম। যদি পি না বের করতে বলে, যদি আমাকে দেখা গেল আর বের করতে বলতো, টি পি আই বলে দিত, তবুও আমরা কিন্তু একরকম ভাবে মানটাকে নির্ণয় করতে পারতাম। আজকে তোমাদের এই পর্যন্তই থাকছে। এর পরের দিন আবার পার্ট 3 ক্লাসে 6 নম্বর অঙ্ক থেকে আমরা আরম্ভ করব। যেহেতু চ্যাপ্টারের শুরু, তার জন্য আমরা যাতে ধারণা প্রত্যেককে ভালোভাবে বুঝতে পারে,
তার জন্য স্টেপ বাই স্টেপ ধরে ধরে করাচ্ছি। যখনই একটু নিচের দিকে যাব তখন একটু ফাস্ট আমরা কিন্তু শিখতে পারবো, বা জলদি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ক্যালকুলেশনটা করব। ধীরে ধীরে যাতে প্রতিটা অঙ্ক আমরা ভালোভাবে বুঝতে পারি। এই বলে এই পর্যন্ত আজকে থাক। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাস, পার্ট 3 ক্লাসে আবার দেখা হবে।